জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে নানা আয়োজন, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা। এই বৈষম্যের জন্য এই দেশটি মানুষ জীবন দিয়েছে, সেই বৈষম্য এখনো দূর হয়নি। প্রথম কাজ হচ্ছে দেশ সংস্কার করা। এই অর্জনকে যাতে কোনো ক্রমেই কোনো অশুভ শক্তি নস্যাৎ করতে না পারে, সেবারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নারায়ণগঞ্জ আর বরিশালে ছাত্রদল শিবির সংঘর্ষ, শরীয়তপুরে বিএনপি এনসিপি হাতাহাতি। দর্শক, আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি নাজদিন নাসিদুল্লাহ। শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো পুরো খবর। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে সারা দেশে ছিল নানা আয়োজন, শ্রদ্ধার ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ স্মৃতিস্তম্ভ। সবারই প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন আর দুর্নীতিমুক্ত। যে রাজপথ একদিন মুখর ছিল প্রতিবাদের মিছিলে, সেই পথেই উচ্চারিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, ত্যাগ আর পরিবর্তনের গল্প। দিনটি ঘিরে শ্রদ্ধার ফুলে ছেয়ে যায় বন্দরনগরী চট্টগ্রামের জুলাই স্মৃতিস্তম্ভ। এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সরকার জুলাই চেতনার আলোকে সব সংস্কার করছে, সংবিধানেও থাকছে তার প্রতিফলন। খুলনার শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। যাদের আত্মত্যাগে এসেছে নতুন বাংলাদেশ, তা যেন বৈষম্যমুক্ত হয়, এই প্রত্যাশা সবার। প্রত্যেকের জায়গা থেকে আমাদের অপ্রাপ্তি যেগুলো আছে সেগুলো পূরণ করার জন্য ভূমিকা পালন করবে 2 বছর পূর্তিতে। এই 2 বছরে এসে আমরা আমাদের পুরোনোর দিকে তাকাই বা পিছনের দিকে তাকাই, তাহলে আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা তার কিঞ্চিত অংশ আমরা এখনো পর্যন্ত পূরণ করতে পারিনি। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে রাজশাহীতেও চলে নানা কর্মসূচি। ভূমিমন্ত্রী ছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধা জানাতে আসেন অনেকেই। এবং আমি চাই যে আমার ছেলে যারা হত্যা করেছে তাদের যেন উপযুক্ত বিচার হয়। বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আশাবিন্দু যে আমরা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ যেন গড়তে পারি। প্রত্যেকটা আন্দোলনকারী সন্তানেরা তাদেরকে 1971-এর মতো বীর মুক্তিযোদ্ধার মতো তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সকল কিছু ভাতা প্রদান এবং চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। গণ অভ্যুত্থান দিবসের আয়োজন ছিল রংপুরেও। ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিস্তম্ভ। বর্ণাঢ্য র্যালি বের করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। আর বরিশাল ও ময়মনসিংহে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, পেশাজীবী ও প্রশাসনের কর্মকর্তা সহ অনেকেই। শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। এই জাতি এই জুলাইকে কখনোই ভুলবে না। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে জাতি তার এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা ছাত্র শিক্ষক সবাই মিলে আমরা একত্র হয়েছি এবং এই অনুষ্ঠানগুলো পালন করতেছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, দেখতে পারে যে জুলাই গণ অভ্যুত্থান কী ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয় জুলাই আপরাইজিং রান 2026। অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী সহ প্রায় 1000 রানার। সরাবান তহুরা জিনিয়া, চ্যানেল 24। জুলাই অভ্যুত্থানের 2 বছর পেরিয়েছে, রাজপথের রক্ত শুকিয়েছে, জোড়া লেগেছে ভাঙা দেয়াল। এগিয়ে চলেছে সময়ও, শুধু এগোতে পারেনি কিছু পরিবার। নতুন বাংলাদেশের স্বপ্নে যাদের প্রাণ ঝরেছিল তাদের জন্য আর্তনাদ থামেনি স্বজনদের। কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলন 2024-এর আগস্টে উত্তাল হয়ে ওঠে কুষ্টিয়ার রাজপথ। পাঁচ আগস্ট পুলিশের গুলিতে প্রাণ যায় এক কিশোর সহ অন্তত 8 জনের। আহত হন শত শত ছাত্র জনতা। সেদিন বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন দিনমজুর আশরাফুল ইসলাম। স্বর্ণশিল্পী সুরুজ আলী বাবুও ফিরবেন বলেই বিদায় নিয়েছিলেন স্বজনদের কাছ থেকে, কিন্তু বিকেল গড়াতেই মেলে মৃত্যু সংবাদ। 2 বছর পরও শোকস্তব্ধ তাদের পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চলছে কঠিন লড়াই। ছবি,
স্মৃতি আর প্রিয়জনের রেখে যাওয়া জিনিসই যেন বেঁচে থাকার অবলম্বন। আমার সঙ্গে যা হয়েছে আর কোনো মেয়ের সঙ্গে যেন এরকম না হয়। আমার ছেলে মেয়ে তো বাপ বলে ডাকতে পারছে না। বেটাই মনের শান্তি, মা বলে ডাকলে সব আগুন নিভে যায়। আমরা চাই সুস্থ সুন্দরভাবে যে আসল দোষী তার শাস্তি হোক। আন্দোলনে আহত অনেকেই গুলির স্প্লিন্টার নিয়ে জীবন কাটাচ্ছেন। বলছেন তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি এখনো। এত এত মানুষের রক্ত ঘাম, এত এত মানুষ মারা গেছে, কিন্তু দিন শেষে দেখেন আমাদের যে প্রত্যাশা ছিল জুলাই আন্দোলনকে ঘিরে, সেই প্রত্যাশা কিন্তু আমরা সেই প্রাপ্তির জায়গায় পৌঁছাতে পারিনি। একই আন্দোলনের শোকের ভার বহন করছে চাঁদপুরের অন্তত ৩১টি পরিবার। কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই, কেউ বা স্বামী। সদর উপজেলার রঘুনাথপুরের সাজ্জাদ হোসেন ছিলেন তাদেরই একজন। ঢাকায় পুলিশের গুলিতে প্রাণ যায় তার। ছেলের ছবির দিকে তাকিয়ে এখনো চোখ ভেজে বাবা মার। আমার একটা চাওয়া যে দেশে এরকম আর না হয়, এরকম কোনো ছাত্রদের উপরে যেন গুলি চালানো না হয়। যে আমার বুক খালি করছে বিনা অপরাধে, আমি তার বিচার চাই। জুলাই শহীদ পরিবার যারা আছেন, ৩১ জন শহীদ পরিবার, তাদের আমরা নিয়মিত আমাদের জেলা প্রশাসনে যোগাযোগের মধ্যে রেখেছি এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা গত ২ বছর ধরে চেষ্টা করেছি। জুলাই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, যার জন্য ঝরল এত প্রাণ, সেই স্বপ্নের বাংলাদেশ কতটা পূর্ণতা পেয়েছে সেই প্রশ্ন রয়ে গেছে আজও। সরাবান্ত হুরা জিনিয়া, চ্যানেল 24। ২ বছর পর আবারও ৩৬ জুলাই আজ। রক্তক্ষয়ী সেই লড়াইয়ে চট্টগ্রাম তখন আন্দোলনের বারুদে দাও দাও করে জ্বলছিল। এখানেই প্রথম একদিনে শহীদ হন ওয়াসিম শান্তসহ ৩ জন, যার দাবানল ছড়িয়ে পড়েছিল সারা দেশে। ছাত্র জনতার বিজয়ের দিনটি আজও স্মৃতিতে অম্লান জুলাই যোদ্ধাদের। ২ বছর পরও শহীদদের সেই স্বপ্ন পূরণ হয়নি, সেটি নিয়ে আক্ষেপ যেমন আছে, সেই একই সাথে আশাহত হতে চান না জুলাইয়ের সৈনিকরা। ইবেন মিরের রিপোর্ট। কোটার বিরুদ্ধে আন্দোলন, যা পরে রূপ নেয় রক্তক্ষয়ী সংগ্রামে, যার উত্তপ্ত ক্ষেত্র ছিল বন্দরনগরী চট্টগ্রাম। ৩৬ দিনের সেই লড়াই শেষ হয়েছিল ২০২৪-এর এই দিনে, যেদিন স্বৈরাচারের ক্ষমতার মসনদ ভেঙে চুরমার হয়েছিল গণ আন্দোলনে। ২ বছর পর এসে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন চট্টগ্রামে, তাদের চোখে এখনো ভাসে বিভীষিকাময় মুহূর্তগুলো। ছাত্র জনতার ওপর চালানো নির্যাতন মাঠে নামিয়েছিল গৃহবধূ থেকে শুরু করে দিনমজুর সবাইকে। তবে সেদিন যে স্বপ্ন নিয়ে লড়াই নামা, সে স্বপ্ন যে এখনো অধরা। একটা বাচ্চা খেলতে গেছে, তখন বাচ্চাকে গুলি করে মারা হয়েছে। তারপর বিশেষ করে মেয়েদের উপরে যখন হামলা হচ্ছিল, মেয়েরা যখন অত্যাচারিত হচ্ছিল, এটা দেখে আমি একজন নারী হিসেবে আসলে ঘরে থাকতে পারিনি, আমার বের হতে হয়েছে। ৫ আগস্টের পর আমরা জাজ করছি কে এনসিপি, কে বিএনপি, কে জামাত, কে বাম, কে ডান, এগুলো আমরা যখন মত পার্থক্য সৃষ্টি করছি বা এগুলো আমরা বিবেচনা করছি, তখন আমাদের মধ্যে ওই যে ঐক্যবদ্ধ, এটা একটা ফাটল ধরে আর কি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে লড়াই শুরু, সেই লড়াই এখনো চলমান বলে জানান সেদিনের যোদ্ধারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আর ক্রেডিট নেয়ার প্রতিযোগিতার কারণেই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে গড়া ঐক্যে ফাটল বলে মনে করেন রাজপথের এসব যোদ্ধা। সবাই সবার নিজেদের ক্রেডিট নিতে গিয়ে আজকের এই ঐক্যটা বিনষ্ট। তবে হ্যাঁ, ফ্যাসিস্টের বিরুদ্ধে সকলে এক। জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখসায় নেতৃত্ব ছিল, তাদের অনেক ভুল সিদ্ধান্ত ছিল। তাদের ভুল সিদ্ধান্তের পাশাপাশি তারা বুঝতে পারেনি তাদের কি করা উচিত। যারা স্বপ্ন দেখিয়েছিল দুর্নীতি, দুঃশাসন আর বৈষম্যহীন দেশের, তাদেরই কেউ কেউ জড়িয়েছেন অনিয়মে। বলছেন যার হাত ধরে চট্টগ্রামে প্রথম আন্দোলনের সূচনা, সেই সমন্বয়ক রাসেল আহমেদ। তবে এখনো স্বপ্ন দেখে যেতে চান কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ গড়ার। এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, পার্টিকুলার কোনো দলের দোষ আমরা দিব না। তবে যারা আমাদেরকে এই স্বপ্ন দেখিয়েছিল, তারাই সেই পথকে বেছে নিয়েছে যে পথে বিগত সময়ে বাংলাদেশ গিয়েছিল। ১ মাসের আন্দোলন সংগ্রামে চট্টগ্রামে প্রাণ দিয়েছিলেন ১১ ছাত্র জনতা, আহত কয়েকশো, যাদের অনেকে এখনো বয়ে বেড়াচ্ছেন ক্ষতচিহ্ন। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। জুলাই কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে,
পুলিশ জানায় দুপুরে ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকর্মীদের বক্তব্য দিতে না দেয়ায় বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ছাত্রদলের সাথে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকালে ভিসি গেটের বিপরীতে মিছিলের আয়োজন করে ছাত্র শিবির। বহিরাগতদের উপস্থিতির অভিযোগ তুলে বাধা দেয় ছাত্রদল। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। অন্যদিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে বিএনপি এবং এনসিপির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 4 জন। দর্শক, এই ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সরকারি তোলারাম কলেজে, সে বিষয়ে আপনাদেরকে আরও জানাতে চাই এবং সেটি জানানোর জন্য আমাদের সঙ্গে আমাদের সহকর্মী আহসান সাদিক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আহসান সাদিক, একটু যদি আমাদেরকে ঘটনার বিস্তারিত জানান এবং সেই সাথে আপনি নিশ্চয়ই দেখেছেন আজ বরিশালেও একই অজুহাতে ছাত্রদল এবং শিবিরের মধ্যে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এরপরে নারায়ণগঞ্জেও তাই। আসল কারণটি কি আপনি কথা বলে জানতে পেরেছেন যে কি নিয়ে আসলে সংঘর্ষ হচ্ছে? দোলা, আসলে সংঘর্ষ যে ছাত্র শিবির এবং ছাত্রদল উভয় পক্ষের সাথেই কিন্তু আমরা আসলে কথা বলেছি, বা যারা ঘটনাস্থলে ওই সময় ছিল তাদের সাথে কথা বলেছি। তারা মূলত যেটি বলছে যে আসলে জুলাই গণ অভ্যুত্থান দিবসে আজকে আমি যে কলেজটিতে আছি, তোলারাম কলেজ, এখানে কিন্তু যে আলোচনা সভা হয় এবং এই আলোচনা সভার মধ্যে কিন্তু আসলে মূলত গত কয়েকদিনের যে রাজনৈতিক প্রেক্ষাপট, মূলত এই বিষয়টিতে এনেই কিন্তু আসলে দুই পক্ষ এক ধরনের বক্তব্য দেওয়ার তর্ক জড়ায় এবং এই তর্কটি প্রথমে যে স্থানে অডিটোরিয়ামে হচ্ছিল এবং এটি পরে কিন্তু আমি যে স্থানটিতে এখানে আছি এটি পরে এখানে এক প্রকার বলা যায় যে সংঘর্ষের রূপ নেয়। এবং আমার পাশে যে রাস্তাটি আছে এই রাস্তাটিতে কিন্তু দুপুর 1টা নাগাদ কিন্তু যে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে কলেজ শাখার যারা রয়েছে বা ছাত্র যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আসলে এক ধরনের সংঘর্ষ হয় এবং এটি কিন্তু ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় হয় এবং এর পরপরই কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশ এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এই সংঘর্ষটি এই স্থানটিতে দেখা যায়। এবং পুলিশ যেটি বা আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে আসলে তারা স্থানীয় যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার পরে তারা এগুলিকে বিচার বিশ্লেষণ করে আসলে মূলত যারা ঘটনার সাথে জড়িত রয়েছেন তাদেরকে আসলে চিহ্নিত করার কাজটি তারা শুরু করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো বলা যায় যে আসলে ঘটনাস্থলে এখন কিছুক্ষণ আগেও কিন্তু আমরা পুলিশ মোতায়েন দেখেছি, হয়তো এখন বৈরী আবহাওয়া বৃষ্টির কারণে তারা স্থানীয়ভাবেই রয়েছেন। তো এখন পর্যন্ত ছাত্রদল বা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী ঘটনাস্থলে দেখা যাচ্ছে না। বলা যায় যে এক ধরনের শান্ত পরিবেশই বা আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু নিয়ন্ত্রণের পরিবেশই কিন্তু আমরা এই তোলারাম কলেজে দেখতে পাচ্ছি। তো বলা যায় এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতির খবর। তোলা, আহসান সাদিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আহসান সাদিক সেখানে তোলারাম কলেজে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটির বিস্তারিত জানাচ্ছিল। গ্যাসের তীব্র সংকটের মধ্যে আসার কথা শুনিয়েছে কেজিডিসিএল। জানিয়েছে আজ সন্ধ্যার পর থেকে গ্যাস সরবরাহ বাড়বে। তবে ফিলিং স্টেশনগুলোর সামনে গ্যাসের জন্য গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। প্রায় সব স্টেশনের সামনেই দীর্ঘ সারি। সিএনজি স্টেশনগুলো বলছে তাদের কাছে সরবরাহ কম, তাই কিছুক্ষণ গ্যাস দিয়ে আবার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে কেজিডিসিএল বলছে সন্ধ্যার পর চট্টগ্রামে গ্যাস সরবরাহ 200 থেকে 250 মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। গত কয়েকদিন ধরে গ্যাস মিলছিল 200 মিলিয়ন ঘনফুটের নিচে। আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। আমাদের যে এফএসআরও যেটা আছে সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। সেটা আমাদের দেশি প্রকৌশলী এবং বৈদেশিক প্রকৌশলীগণ অক্লান্ত পরিশ্রম করতেছে, কন্টিনিউয়াস পরিশ্রম করতেছে। এটা হয়তোবা আজকে রাত্রে থেকেই কিছু উন্নতি হবে। আমাদের প্রায় 450 MMCFD গ্যাস আমরা কম পাচ্ছি, সেটা হয়তো আংশিকভাবে এখানে 2টা ছিল বয়লার ছিল, তার মধ্যে একটা বয়লার হয়তো বা চালু হয়ে যাবে আজকে থেকেই, সন্ধ্যা রাত্রে থেকেই। পরবর্তীতে বাকি অংশ পরবর্তীতে হবে।
দর্শক, চট্টগ্রামের মতো ফেনী এবং গাজীপুরেও গ্যাস সংকটের খবর পাওয়া গেছে এবং সেখান থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। দিলদার হোসেন স্বপন ফেনী থেকে এবং গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। প্রথমে স্বপনের কাছে যেতে চাই। স্বপন, একটু যদি জানান যে ফেনীতে এখন গ্যাস সংকটের অবস্থা কেমন রয়েছে, সেখানে যানবাহন এবং বাড়িঘরে কী ধরনের সমস্যা হচ্ছে, এবং একই জিনিস এরপরে গাজীপুরের থেকে আমরা জানতে চাইব। হ্যাঁ, আপনি যেমনটি বলছেন ফেনীতে গ্যাস সমস্যার বিষয়, এই ফেনীতে লাইনের গ্যাস সমস্যা তীব্র আকার ধারণ করেছে। আমার পিছনে রয়েছে স্টারলাইন যে ফিলিং স্টেশনটা। এখানে গত শনিবারে আমরা যখন এসেছি তখন এখানে গ্যাস দিতে দেখা গিয়েছে, কিন্তু আজকে গতকাল থেকে আজকে পর্যন্ত তাদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছেন। তারা জানিয়েছেন যে আগে চাপ কম থাকা অবস্থা তারা গ্যাস দিয়েছিলেন, কিন্তু এখন তাদের একদম গ্যাস না থাকার কারণে আর দিতে পারছেন না। পাশাপাশি যে বাসা বাড়িগুলোতে আপনার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এই শুরুতে আমরা জানিয়েছিলাম যে শহরের কিছু এলাকাতে গ্যাস পাওয়া গিয়েছিল, কিন্তু গত কয়েকদিন ধরে এখন পুরো শহরেই গ্যাস পাওয়া যাচ্ছে না। আর যেখানে সামান্য পাওয়া যাচ্ছে তাও ভোর 6টা থেকে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে। সন্ধ্যার পর থেকে কিছু কিছু গ্যাস আসে। এভাবে ফেনী শহরের চলছে। তবে ফেনীতে প্রায় 32,000 সিএনজি অটোরিকশা রয়েছে। তাদের রুটি বলতে যেটা গ্যাস দিয়ে তারা চালিয়ে থাকেন, এখন তাদের বন্ধ থাকার কারণে আসলে পুরোটাই তাদের পরিবার পরিজন নিয়ে কষ্টে রয়েছেন। এবং পাশাপাশি বাসা বাড়িতে যেখানে গ্যাসের সমস্যা আছে সেখানে লাকড়ি অথবা কারেন্টের চুলা দিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করছেন। তবে বাকারাবাদ গ্যাস কোম্পানি জানিয়েছেন 18 থেকে 30 মিলিয়ন ঘনফুট তারা গ্যাসের বিপরীতে তারা 17 থেকে 18 মিলিয়ন গ্যাস পাচ্ছেন। তবে আমরা একটু গাজীপুরে যেতে চাই। স্বপন, আপনাকে ধন্যবাদ। রফিকুল ইসলাম খান, আপনার কাছে যেতে চাই। গাজীপুরের পরিস্থিতি জানাবেন। এছাড়া ওখানে কি কর্তৃপক্ষ কোনো আশার কথা বলছেন? যেমনটি চট্টগ্রামে আমরা শুনলাম যে কিছুদিনের ভিতর গ্যাসের চাপ বাড়বে চট্টগ্রামে। দোলা, আসলে গ্যাসের কিন্তু কোনো আশার খবর নেই। তবে শুধু আপনি দুঃসংবাদে বলতে চাই, গাজীপুরে চলমান গ্যাস সংকটের কারণে এবং কি কার্যাদেশ কম থাকার কারণে গাজীপুরে যে সমস্ত শিল্প কারখানা রয়েছে এর মধ্যে 20% শিল্প কারখানায় কিন্তু 4 দিনে ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে যে সরকারি ছুটি, সেই ছুটির সাথে মিলিয়ে আরো 3 দিন ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ আগামীকাল এবং শুক্রবার শনিবার এই 4 দিন বন্ধ রাখা হয়েছে। আমরা শিল্প পুলিশের সাথে কথা বলেছি। শিল্প পুলিশ যেটি বলছেন, যেহেতু বিভিন্ন শিল্প কারখানাতে গ্যাস সংকট রয়েছে, তাছাড়া যে কার্যাদেশ এবং কার্যের কিছু কম রয়েছে, এইসব কারণেই মূলত গাজীপুরে যে সমস্ত শিল্প কারখানা রয়েছে এর 20% বন্ধ রয়েছে। এবং গতকাল থেকে আমরা দেখছি মহাসড়কে কিন্তু শ্রমিকদের উপচে পড়া ভিড়। তারা যে টানা 4 দিনের ছুটি, সেই ছুটি কিন্তু পরিবারের সাথে কাটানোর জন্য অনেকে বাড়ি যাচ্ছে। আমরা গতকাল থেকে দেখেছি মহাসড়কে ব্যস্ত এবং অনেক লোকজন তাদের গন্তব্যে যাচ্ছে। সেই সুযোগে আমরা দেখেছি বিভিন্ন যানবাহনের কিন্তু দীর্ঘ জারি ছিল। যদিও এখন কালকে বিকেল থেকে যেহেতু লোকজন বাড়ি যাওয়া শুরু করেছিল, আজকে কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে। এখানে কিছুটা যানজট এবং যে মানুষ শ্রমজীবী মানুষ কর্ম করছিল তাদের সংখ্যাটা কম রয়েছে। তবে আমরা গতকাল থেকে কিন্তু বিপুল সংখ্যক মানুষ দেখেছি। তো শিল্প পুলিশ যেটি বলছেন, টানা 4 দিনের যে বন্ধ দেওয়া হয়েছে এই বন্ধের কারণে কিন্তু লোকজন বাড়ি যাচ্ছে। সেই সাথে হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন গতকাল বিকেল থেকে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী এবং যানবাহনের চাপ বেড়ে যায় এবং এই চাপের কারণে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রমুখকে কেন্দ্র করে বেশ কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির লম্বা লাইনও দেখা দিয়েছিল এবং যাত্রীদের চাপও ছিল। সেই যে লম্বা লাইন সেটি কিন্তু এই মুহূর্তে নেই, তবে যাত্রীদের চাপও কিছুটা কমে এসেছে। তো আসলে যে চলমান গ্যাস সংকট, সেই সংকট কবে নাগাদ স্বাভাবিক হয় এবং এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যেহেতু আজকে আসলে তিতাসের কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। গতকালও আমি তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন টানা 16 দিনের মতো যে অবস্থা, গত 16 দিন আগে যে অবস্থা ছিল এখনো গ্যাসের যে চাপ সেই একই পরিমাণ রয়েছে এবং কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সে তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। দোলা। রফিকুল ইসলাম খান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান জানাচ্ছিলেন সেখানে গ্যাস সংকটের সাথে যুক্ত হয়েছে যানজট।
রাজশাহী থেকে বিদ্যুৎ বিতরণ সংস্থা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির সদর দপ্তর বগুড়ায় স্থানান্তর করা নিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য ঘিরে বইছে সমালোচনার ঝড়। বিষয়টিকে রাজনৈতিক কৌশল বলে মনে করছেন জেলাবাসী এবং সচেতন মহল। বলছেন নেসকো কার্যালয় স্থানান্তরে জটিলতা বাড়বে, ব্যয়ও বাড়বে। এই হেড অফিসটা যদি বগুড়া আসে আপনাদের ব্যথা লাগে কেন? সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন বক্তব্যে সমালোচনার ঝড় বইছে। ঘটনার শুরু 25 ফেব্রুয়ারি। নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় নিতে বিদ্যুৎ বিভাগের সচিবকে চিঠি দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর ধারাবাহিকতায় প্রধান কার্যালয় স্থানান্তরে নেসকোকে আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করতে বলে বিদ্যুৎ বিভাগ। এমন উদ্যোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহীর মানুষ। তারা এটিকে হঠকারী রাজনৈতিক সিদ্ধান্ত আখ্যা দিয়ে বলেন, রাজশাহী থেকে বিদ্যুৎ খাতে উন্নয়ন বরাদ্দ বগুড়ায় সরিয়ে নিতেই এমন পদক্ষেপ। এখানের মানুষ যে সুযোগ সুবিধাগুলো পেত, দ্রুত যে সমস্যার সমাধান পেত, সেটা আসলে এখন পাবে না। সে বগুড়ার মন্ত্রীরা সারা দেশের মন্ত্রী, এই বক্তব্যগুলি তার মানে সঠিক হয়নি। যদি প্রয়োজন হয় সেখানে আর একটা অফিস করুক, উন্নয়ন হোক। প্রতিমন্ত্রীর এমন উদ্যোগে প্রতিহিংসা দেখছেন খোদ স্থানীয় বিএনপির নেতারা। আর বিশ্লেষকরা বলছেন নেসকো কার্যালয় স্থানান্তরে বাড়বে সরকারের ব্যয় ও জটিলতা। নিকার জন্য কথাবার্তা, এটা সঠিক না। ক্ষমতায় বগুড়ার লোকেরা আমাদের দলীয়ভাবে আমাদের দলের শৃঙ্খলা লঙ্ঘন করে বিভিন্ন ধরনের আমাদের দলের ভিতরে দলের পরিবেশ নষ্ট করছে। এই স্থানান্তর করার ফলে কি হবে, যে এইখানের যে সেটআপটা ছিল সেইটা জাস্ট ওয়েস্টেজ হবে এবং নতুন করে যে জায়গায় সেটআপ করা হবে তার জন্য আবার এক্সেস খরচ হবে। রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলার 39টি উপজেলায় বিদ্যুৎ সেবা দেয় নেসকো, যার প্রধান কার্যালয় রাজশাহীর হেতেমখা এলাকায়। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। এদিকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর প্রতিষ্ঠান নেসকো রাজশাহীতেই থাকবে। সমালোচনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের। নেসকো ছোট ভাই বলছে, আসলে এটি হচ্ছে এখানে কয়েকজন যারা চাকরি করে, কিছু কিছু হাসিনার ফ্যাসিস্টদের দালাল আছে, তারা এটা নিয়ে একটা ষড়যন্ত্র করতে পারে। আর কে কি বললো, কোন কন্ট্রাক্টর যে কোথায় যাবে না, দিস ইজ রাজশাহী, রাজশাহী প্রতিষ্ঠান, রাজশাহী। ভূমিমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। সাইবার সুরক্ষা আইন মামলায় গ্রেপ্তার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবারেও ঢাকায় গ্রেপ্তারের পর আজ বগুড়ায় আদালতে হাজির করা হয় সালাউদ্দিন তানভীরকে। মামলার বিবরণে বলা হয়, সম্প্রতি সিলেটে একটি পথসভায় হামলার অভিযোগ ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন সালাউদ্দিন তানভীর। এ ঘটনায় গত 2 অগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। পরে পোস্টটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন তানভীর। এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।